আমাদের অ্যাসোসিয়েশন এই জাতীয় মন্তব্যগুলোকে একেবারেই অনুমোদন। দক্ষিণ দিনাজপুর থেকে যে সাজেশনগুলো এসেছে, যেমন আদিবাসী জাতিগোষ্ঠীভুক্ত যে বিভিন্ন এসটি সাবকাস্ট আছে, এদের মানে প্রত্যেকটা সাবকাস্টের পদবি অনুসন্ধান বিশ্লেষণ এবং তালিকাভুক্ত যেন আমরা করি, এই বিষয়ে ওনারা সাজেশন দিয়েছেন। এবং এসটি তালিকাভুক্ত কোনো ব্যক্তি যদি আদিবাসীযুক্ত কোনো পদবি গ্রহণ করেন, তাকে এসটিদের সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা যায় কিনা সেটাও আমাদেরকে ভাবার জন্য ওনারা জানিয়েছিলেন। এছাড়া ওনাদের যেটা বক্তব্য এবং আমাদেরও এই বিষয়ে বক্তব্য, যে সাঁওতাল ছাড়া অন্যান্য আদিবাসী গোষ্ঠীদেরকে আরও কিভাবে বেশি সংখ্যায় আমরা সামিল করাতে পারি, সেই চেষ্টাটা আমাদেরকে করা উচিত। অবশ্যই আমরা এই অ্যাসোসিয়েশন তৈরির একেবারে জন্মলগ্ন থেকেই এই বিষয়টি আমাদের মাথার মধ্যে আছে, এবং আপনারা লক্ষ্য করে দেখবেন আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে হোক বা ভাইস প্রেসিডেন্ট হিসাবে হোক বা বিভিন্ন ধরনের পোস্টে আমরা যথাসম্ভব চেষ্টা করেছি যে সাঁওতাল সাবকাস্ট ছাড়া আরও যে 39টা সাবকাস্টের যারা ব্যক্তিবর্গ আছেন বা প্রতিনিধি আছেন, তাদেরকে বিশেষ সম্মান প্রদর্শন করে তাদেরকে বিশেষ জায়গা দেওয়ার জন্য। এছাড়া যেটা বলেছেন যে মেমোরান্ডাম, আরটিআই, এইগুলো আধিকারিকদের সঙ্গে সঙ্গে সাক্ষাৎকার ছাড়াও বিভিন্ন ধরনের প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিলের মাধ্যমে চাপ সৃষ্টি করতে হবে। তো এই বিষয়গুলো আমরা মাথার মধ্যে রাখবো। এছাড়া কিছু পরামর্শ দিয়েছেন আর শ্রী উষা শান্তি টুডু, বাঁকুড়া জেলা শাখার পক্ষ থেকে, যে উনি লিখছেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির যে ইস্যুকে সামনে রেখে গড়ে উঠেছে সেটা এখন অত্যন্ত জ্বলন্ত একটা সমস্যা। ফেক এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে লড়াই কিন্তু প্রথমেই মনে রাখতে হবে যে এই লড়াই ক্ষণিকের জন্য নয়, অতি অবশ্যই এই লড়াই একেবারে ক্ষণিকের জন্য নয়, বা এক দুটো সফলতা পেলেই যে আমরা বিশাল একটা সফলতা পেলাম এইরকম মনে করার আমরাও কোনো কারণ দেখছি না। আপনাকেও বা আপনাদেরকেও সেটা আমরা আশ্বস্ত করছি। আমাদের এই লড়াই দীর্ঘ লড়াই এবং মানে বৃহৎ ক্ষেত্র জুড়ে লড়াই। আমাদের পশ্চিমবঙ্গে আমাদের আদিবাসীদের সংখ্যা অনেক বেশি। তো উনি লিখছেন যে আমরা কম বেশি সকলেই জানি যে কোনো লড়াই যখনই শুরু করার পরিকল্পনা হয় তখনই ধরে নিতে হবে যে এটা দীর্ঘকালীন হবে, আর যখনই দীর্ঘকালীন হবে তখনই সেটাকে জাগিয়ে রাখার জন্য সেনানি তৈরি করতে হবে অবশ্যই। এবং আমাদের বিভিন্ন 17টা জেলার পক্ষ থেকে হোক বা বিভিন্ন কমিউনিটির পক্ষ থেকে হোক, এইগুলো কিন্তু মানে অনেকেই বলেছেন যে এই সেনানি তৈরি করার কাজ। তো আমরা যারা এইখানে আজ এইখান থেকে এই রাজ্য সম্মেলন থেকে যখন ফিরবো, এইটা আমাদের মাথার মধ্যে থাকবে বা আমাদেরকে রাখতে হবে, যেহেতু আমরাই হচ্ছি সেই সংগ্রামী সেনানীদেরকে মানে সেনানীদের একজন। আমাদেরই আরো মানে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ব্লকে, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের কাছে গিয়ে আমাদেরকে এটা তৈরি করতে হবে। তো এই জাতীয় বলেছেন, এবং আর্থিকভাবে আমাদের শক্তিশালী হতে হবে অবশ্যই। ওই আমরা যদি সেনানীদের কাছে যেতে পারি বা আরো আদিবাসী ভাই বোনদের কাছে যেতে পারি, এটা তখনই এটা সম্ভব হবে। এছাড়া বলছেন সমিতির সকল সদস্যদের মধ্যে তার লড়াই সংগ্রাম কেন প্রয়োজন তার সচেতনতা বা ওইটার জন্য সচেতন করতে হবে। তার জন্য জেলা স্তরে শিবির করার ভাবনা মাথায় রেখে কাজ করতে হবে। অবশ্যই এই জাতীয় সাজেশনগুলো আমরা মাথায় রাখছি। আমাদের কাছে প্রত্যেকটা সাজেশন মূল্যবান, এবং এই যে শিবিরের কথা বলা হচ্ছে এইটার অলরেডি আমাদের মধ্যে ভাবনা আছে এবং এটাকে আমরা এক্সিকিউট করব, শুধুমাত্র ভাবনা স্তরে রাখবো না। এরই সঙ্গে বলছেন যে বিভিন্ন জেলায় সহযোদ্ধাদের বক্তব্যে যেগুলো ইতিমধ্যেই অনুমিত হচ্ছে যে একটা আক্রমণ সকল সংগ্রাম সেনানীদের উপরে আসতে পারে এবং যে কোনো সময়ে একটা প্রচণ্ড রকমের আঘাত নেমে আসতে পারে। আমাদের তার জন্য সজাগ থাকতে হবে, এবং এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পরই আক্রমণ আরও ব্যাপক আকারে হওয়ার একটা বিপুল সম্ভাবনা তৈরি হচ্ছে, এবং এই সময়ে আক্রমণ প্রতিরোধ করার জন্য আমাদের আইনি বিচারকদের সঙ্গে সলা পরামর্শ একই সাথে চালিয়ে যেতে হবে একদিকে। আবার অপরদিকে অন্য কোনো আক্রমণ যদি ঘটে তাহলে পদাধিকারী নির্বিশেষে আক্রান্তের পাশে গিয়ে দাঁড়াতে হবে এবং এর প্রতিবাদ করতে হবে। সরি। তো এই যে বিষয়টা যে আমাদের উপর আক্রমণ হতে পারে বা যে কোনো ধরনের আক্রমণ হতে পারে, এইটার জন্য কিন্তু আমরা সদা প্রস্তুত। এবং এই বিষয়টাও আপনারা কালকে বারবার বলছিলেন যে কারো বিরুদ্ধে কোর্ট কেস এলেই তাকে আমরা এক ঘরে করে দেবো বা তাকে আমরা সদস্য পদ থেকে খারিজ করব, বিষয়টা কিন্তু সেই রকম নয়। মানে বাইলতে বিভিন্ন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যেভাবে
এই রিপোর্ট পেশ করা হয় সেটাকে এটা ওইভাবেই এই বক্তব্যটা রাখা আছে। অবশ্যই আমাদের এই যতজন কমিটি নিয়ে আজকে সেন্ট্রাল কমিটি গঠন হলো ততজনের মানে সর্বসম্মতিক্রমে একটা আলোচনার মাধ্যমেই সেটা হবে। অতি অবশ্যই যে আমরা যে সরাসরিভাবে এই বিষয়গুলো বলছি, যে এই বিষয়গুলো যে জিনিসগুলো ঘটে চলছে, যে আদিবাসীদের বিরুদ্ধে সরকার দিচ্ছে, তো এর বিরুদ্ধে মানে লড়াই করার জন্য অতি অবশ্যই একজোট হওয়া দরকার আছে। ক্ষমা প্রার্থী, বিষয়টা হচ্ছে আমাদের একজোট হয়ে থাকতেই হবে। এবং আপনাদেরকে মিতনবাবু কালকে বারবার এই বিষয়টা ক্ল্যারিফাই করছিলেন যে বিষয়টা একেবারেই এইরকম নয় যে যার বিরুদ্ধে কোনো হয়তো একটা পুলিশ কেস হলো দুম করে তাকে আমরা রাতারাতি পদ থেকে সরিয়ে ফেললাম বা তার সদস্য পদ খারিজ হয়ে গেল, এইরকম নয়। সদস্য পদ খারিজ করার বিষয়টি একেবারে শেষে বলা আছে। যদি তার বিরুদ্ধে যাবতীয় যে অভিযোগ সরকার পক্ষ থেকে বা প্রশাসনিক পক্ষ থেকে হচ্ছে সেটা যদি প্রমাণিত হয় তারপরেই আমরা নেব। ওনাকে কাস্টাডিতে নিয়ে গেলেই বা তার বিরুদ্ধে কোর্ট কেস ফাইল হলেই কিন্তু আমরা তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবো না বা এরকম আমরা নিচ্ছি না। কাজেই বিষয়টা একেবারেই ওই রকম নয়। এরই সঙ্গে সঙ্গে বলছেন যে সকল আদিবাসী সম্প্রদায়ের মধ্যে নিয়মিত নিবিড় যোগাযোগ করতে হবে এবং বিভিন্ন সম্প্রদায় যারা আছি মানে মুন্ডা সম্প্রদায়, ভূমি সম্প্রদায়, খেরোয়াড় সম্প্রদায়, ঠিক আছে, ইত্যাদি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে এই মাহালি সম্প্রদায় আছে, এদের মধ্যে একটা ঐক্য এবং মানে সংহতি যাতে বজায় থাকে তার আমরা যেন চেষ্টা করি। অতি অবশ্যই এই বিষয়গুলো মাথায় আছে। এবং এইটার সঙ্গে সঙ্গে এটাও বলে রাখি যে 40টা সাবকাস্টের বিভিন্ন প্রতিনিধিদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি এবং সংহতিটাকে আরও মানে মধুর সম্পর্কে যাতে আমরা নিয়ে আনতে পারি বা সুসম্পর্ক যাতে গড়ে তুলতে পারি সেই বিষয়টা আমরা মাথায় রাখবো। এই সমিতির অধিকাংশ সদস্যই হচ্ছে চাকরিজীবী এবং তারা কম বেশি সকলেই কোনো না কোনো গ্রাম থেকে উঠে এসছেন। আমাদের পেশাগত কারণে হয়তো অনেকেরই আর সেইভাবে আমাদের গ্রামের মানুষদের সাথে সেই রকম যোগাযোগ নেই। আমাদের সদস্যগণকে বা ব্যক্তিগতভাবে না হলে সাংগঠনিকভাবে সেই যোগাযোগ সূত্র পুনর্নবীকরণ করতেই হবে। অনেক সুন্দর সাজেশন। তাদেরকে শিক্ষার আলোতে এনে আমাদের যাবতীয় কুসংস্কার থেকে মুক্ত করতে হবে ইত্যাদি জিনিস বলেছেন। এবং আমাদের যে বিভিন্ন বঞ্চনার জায়গাগুলো কোথায় কোথায় আমরা বঞ্চিত হচ্ছি সেই বিষয়গুলোকে তাদেরকে ধরিয়ে দিতে হবে। এরই সঙ্গে সঙ্গে আরও যে পয়েন্টগুলো উনি অনেক কথাই বলেছেন, মানে বিশেষ কিছু পয়েন্টকেই আমি বলছি। এরই সঙ্গে বলছেন যে রাজনৈতিক কোনো সংগঠনের কাছে আমাদের যোদ্ধাবৃন্দ যেন মাথা না বিক্রি করে দেন, এইটার ইনি একটা প্রস্তাব দিয়েছেন। অতি অবশ্যই বারবার করে বলছি যে আমাদের সংগঠনটা হচ্ছে একটা অরাজনৈতিক সংগঠন। এছাড়া বলছেন যে সাংবিধানিক অধিকার এবং কর্তব্য সম্পর্কে সচেতনতা শিবির এবং নির্দিষ্ট সময় অন্তর অন্তর করতে হবে। অতি অবশ্যই আমরা এটা বারবার মানে বলছি এবং আমরা এই বিভিন্ন দপ্তরগুলোতে যে চিঠি চাপাটি বা মেমোরান্ডাম দিচ্ছি এটা কিন্তু এককালীন নয়, এটা একেবারে এককালীন নেই। রিভিজিটটাই হলো একমাত্র এবং সর্বোত্তম একটা পন্থা। এর সঙ্গে সঙ্গে আরও যে বিষয়গুলো বলছেন বা আরও যে পন্থাগুলো আসছে এগুলো তো আমরা অতি অবশ্যই অবলম্বন করব। এবং এরই সঙ্গে বলছেন কোনো সদস্য যখন আমাদের অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হবে তখন সেই সাফল্যে যেন আমরা আত্মতুষ্টিতে না ভুগি এবং মানে সেইখান থেকে যেন যে আমাদের সফলতাগুলো আসছে সেইটাকে যাতে আমরা আরও গুণোত্তর আকারে বাড়াতে পারি, এইরকমই খুব সুন্দর সুন্দর সাজেশন দিয়ে আদিবাসী জুমিত জিতকার বলে শ্রী উষার শান্তি টুডু কমকে খুব সুন্দর সুন্দর সাজেশন দিয়েছেন। এরই সঙ্গে সঙ্গে এই নিরপদ মান্ডিগমকে মেদিনীপুর থেকে বলেছেন যে সকল সদস্যদেরকে অনুরোধ করা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি তথা ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপ আছে এবং ইউটিউবের একটা চ্যানেল আছে। এগুলোতে অতি অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত সেখানে অতি অবশ্যই রাখবেন। এবং আমরা কিছুদিনের মধ্যেই আমাদের অ্যাসোসিয়েশনের নামে একটা
ওয়েবসাইট বার করব, সেটাও আপনাদেরকে এই মঞ্চ থেকে আপনাদেরকে জানিয়ে রাখছি। মানে ওইখানেও যা যা যাবতীয় আপনাদের সাজেশন হোক বা যা কিছু মন্তব্য হোক বা যা কিছু জিনিস করলে আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি আপনারা রাখবেন। এছাড়া বলেছেন যে এসটি চিহ্নিতকরণের যে নিয়মাবলী নিয়ে প্রত্যেক জেলায় ওয়ার্কশপ করার বিষয়টি অনেকে বলেছেন। এছাড়া হুগলি জেলা থেকে হুগলি জেলা শাখার পক্ষ থেকে বলছেন যে 40টা জনজাতির যে কৃষ্টি কালচার এবং সামাজিক রীতিনীতির ডাটাবেস তৈরি করতে হবে। এইটা অত্যন্ত ভ্যালিড একটা এবং খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এই সিআরআই বা কালচারাল রিসার্চ ইনস্টিটিউট এনারা যে ওয়েতে কোনো একটা কমিউনিটিকে বিচার করেন যে এনারা আদিবাসী কি না, এর মধ্যে এই কালচার এবং কৃষ্টি এই বিষয়টা হচ্ছে অনেক বড় গুরুত্বপূর্ণ। যে সকল এই নন ট্রাইবালরা যে এসটি সার্টিফিকেট নিচ্ছে তাদের কিন্তু আদিবাসীদের মতো কৃষ্টি বা কালচার নেই। তো তাদেরকে সেই দিক থেকে ধরার মতো এইটা একটা অনেক সুন্দর পয়েন্ট উনি যেটা বলেছেন আমাদের মাথাতেও ছিল, আপনাদের কাছ থেকেও আসছে। এবং আরেকটা বলেছেন যে প্রত্যেকটা জনজাতির পদবি প্রতিটি জেলার সভাপতি এবং সেক্রেটারি হাতে প্রদান করতে হবে। মানে কোনটা আদিবাসী টাইটেল কোনটা আদিবাসী টাইটেল অনেক ক্ষেত্রেই হচ্ছে অনেকে জানেন না। আমি একটা উদাহরণ দিচ্ছি, আমরা দুর্গাপুর এসডিওর কাছে গেছিলেন, মানে আমরা গেছিলাম, দমনবাবু ছিলেন, পবনবাবু ছিলেন। হঠাৎ করে আমরা বেরোনোর সময় আমাদের পশ্চিম বর্ধমান জেলা শাখার যিনি বর্তমানে কোষাধ্যক্ষ আছেন এবং সেন্ট্রাল কমিটিতেও উনি নিযুক্ত হয়েছেন, তো ওনাকে দুর্গাপুরের এসডিও বলছেন যে আচ্ছা বলছি যে ঢাঙ্গার পদবিটা কোন সাবকাস্ট থেকে হয় জানেন? তো ওনার এই বিষয়টা জানা ছিল। তো এই বিষয়টা যদি উনি সেই মুহূর্তে যদি উত্তর না দিতে পারতেন, অতি অবশ্যই ওনাকে অপ্রস্তুত অবস্থায় আসতে হতে পারতো। তো এটাও খুব ভালো সাজেশন। এবং বলছেন আধিকারিকের কাছে সাক্ষাতের সময় যে এসডিও ডিএম বা ভিডিও যে মানে এই ফেক এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে আইনি পয়েন্টগুলো যদি আমরা ওনাদের সাথে আলোচনার সময় যদি উপস্থাপনা করতে পারি, তাহলে ওনাদের বিষয়টা তো হচ্ছে একটা মানে ওনারা যেহেতু সরকারের একটা মুখ, ওনারা যখনই শুনবেন যে এনারা এই এই আইনি বিষয়গুলো জানেন, তো ওনারা কিন্তু হচ্ছে তাদেরকে সেইভাবে ডিল করেন। মানে যেমন পাবলিক ওনাদের সামনে আসেন ওনারা সেইভাবে ডিল করেন। তো এই বিষয়টা মানে খুব সুন্দর সুন্দর মানে পয়েন্টগুলো দিয়েছেন এবং বলেছেন যে যে সার্টিফিকেট যদি সত্যি ফেক হয় তার জন্য কিছু আইনি পয়েন্ট ভিত্তিক ডকুমেন্ট যদি আমরা ওনাদেরকে সরবরাহ করতে পারি, যেটা কালকে আমাদের প্রফেসর শশীকান্ত দা যেটা বলেছেন, বা আমাদের এখানে অ্যাডভোকেট কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট উপস্থিত আছেন প্রদীপ সরেন কমকে যেটা বলেছেন, এইগুলো যদি আমরা প্রত্যেকটা জেলা শাখার হাতে যদি আমরা মানে ডকুমেন্ট আকারে দিতে পারি এবং সেইগুলো ডকুমেন্ট ধরে ধরে যদি আমরা বলতে পারি এই দেখুন আপনাদের ইয়েতে এইরকম লেখা আছে, আপনারা এই জিনিসটা করছেন, এবারে বলুন। ঠিক আছে, এইভাবে যদি আরো প্রেসারাইজ ক্রিয়েট করতে পারি তাহলে তার আউটপুট বা আউটকামটা অনেক বেশি আসবে। এছাড়া বলছেন যে নন এমপ্লয়ীদের সদস্য সংখ্যাটা বাড়াতে হবে। এটা আমিও কালকে বলেছিলাম যে শুধুমাত্র মানে গুটি কয়েক এলিট ক্লাস বা চাকরিজীবীদের দ্বারা এটা একেবারেই সম্ভব নয়। আমাদেরকে গ্রাউন্ড লেভেলে নেমে গিয়ে গ্রামের খেটে খাওয়া মানুষদের কাছে যেতে হবে যে এটা শুধুমাত্র চাকরিজীবী বা গুটি কয়েক এলিট ক্লাস লোকেদের ইস্যু নয়, এটা পশ্চিমবঙ্গে অবস্থিত এনলিস্টেড 40টা আদিবাসীদের ইস্যু। যে গরিব কৃষকের ছেলে বা মেয়ে একেবারে প্রত্যন্ত গ্রামে কোথাও থাকে, পুরুলিয়াতে থাকে, মুর্শিদাবাদে থাকে, কোনো দিনাজপুরে থাকে, কোনো 24 পরগনাতে থাকে, যেখানেই হোক না কেন একেবারে প্রত্যন্ত গ্রামের একদম কৃষক পরিবারের যে ছেলে বা মেয়ে তারও কিন্তু শিক্ষার অধিকার একদম বেস্ট এডুকেশন কোয়ালিটি মানে যেটা পাওয়ার অ্যাভেল করার কথা ছিল তারা কিন্তু আদিবাসীরা কেড়ে নিচ্ছে। এই যে বিষয়গুলো বোঝানো, না হলে ওনাদের এটাই মনে হতে পারে যে এটা তো ওনাদের বিষয়, এই এসটি রিজার্ভেশনের সাথে আমাদের বিষয় নয়, এই বিষয়গুলো রিলেট করতে হবে। নদিয়া জেলা শাখার পক্ষ থেকে বলেছেন যে এই রাজ্য কমিটির সার্কুলার ভিত্তিতে জেলা কমিটির যে মাসিক যে মিটিং চলাকালীন রাজ্য পর্যবেক্ষক একজন করে পাঠাতে হবে। এবং তহবিল বিষয়ের উনি একটা বলেছেন যে ওনাদের তহবিল চালাতে একটু অসুবিধা হচ্ছে, যে আমাদের নতুন কমিটি গঠন হলো, এটাতে যে পার্সেন্টেজ দেওয়া হচ্ছে ওইটা এই 50% আর 25% যেটা এইটা ভাগ আছে, এই 50% এই আমাদের যেটা 60-40 যেটা ভাগ আছে এইটাকে যদি এই মানে সেন্ট্রালে 50%, জেলার 25% আর ব্লকে আরো 25% এইভাবে দেওয়া যায় কিনা,
বা এটাকে আরো মানে রিফরমেশন এটা করা যায় কিনা, এটা গোটাই মানে গোটা প্রক্রিয়াটা বা এটাকে এই নিয়ে আলোচনা করার জন্য একটা প্রস্তাব রেখেছে। তো বর্তমান সভাপতি যিনি হলেন মিতন বাবুর কাছে আমি এইগুলো বলবো যে এইগুলো আপনি শুনুন এবং এইগুলো মাথার মধ্যে রাখবেন। এবং এটার সঙ্গে বলেছেন যে জেলা কমিটিতে মহিলা সদস্যের সংখ্যা আরো যদি বাড়ানো যায়, অতি অবশ্যই এটা আমাদের একেবারে অ্যাসোসিয়েশন শুরু বা তৈরির প্রথম থেকেই মাথাতে ছিল যে আরো বেশি সংখ্যক মহিলা কিভাবে আনা যায়। তো গত 1.5 বছরে যে সকল মহিলারা আমাদের সাথে আন্দোলনে সাথে এসেছিলেন এবং কারা কারা যারা প্রচন্ড পরিমাণে আন্তরিকভাবে কাজ করেছিলেন, তাদের প্রায় প্রত্যেককেই আমরা নেওয়ার চেষ্টা করেছি। এবং এরই সঙ্গে সঙ্গে আরেকটা যে বিশেষ একটা পয়েন্ট আপনাদেরকে দেখবেন যে এই যে আমরা গঠনতন্ত্র বইটা যেটা দিয়েছি, অতি অবশ্যই একবার চোখ বুলিয়ে নেবেন যে আমরা কি বলতে চেয়েছি বা কি করতে চেয়েছি। এই বিষয়ে যদি কোনো ভুল ত্রুটি থাকে অতি অবশ্যই বলবেন। এইখানে দেখবেন আলাদাভাবে 10 জন মহিলাকে এই আমাদের সেন্ট্রাল কমিটিতে নিযুক্ত করার কথা বলা হয়েছে। এটা শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত। আরও যারা যে জেনারেল পয়েন্টগুলোতে আছেন ওইখানে মহিলা পুরুষ মানে যে কোনো আসবেন এবং ওই একইভাবে মহিলারাও আছেন। এবং এটা 2 বছরের মধ্যে যদি সেইভাবে আমরা মহিলাদের মধ্যে সাড়া ফেলতে পারি, অতি অবশ্যই আমাদের মধ্যে এই যতগুলো কর্ণধারদের পোস্ট আছে সেইখানেও আমরা মানে মহিলাদেরকে আনতেই পারি। তো এছাড়া জেলাগতভাবে সাংস্কৃতিক টিম যে আমাদের কালচারাল টিম যারা হলেন তাদেরকেও আমরা এইখান থেকেই বলছি, বা আমরা আমাদের মধ্যে তো আমার কাছে তো থাকবেই, বা মিতেন বাবু বালগ্রাম বাবুর কাছে তো এটাই থাকবে যে জেলাগতভাবে একটা কালচারাল টিম যদি আমরা করতে পারি, যে নির্দিষ্ট জেলাতে কতগুলো সাবকাস্টের লোকজন আছেন এবং মানে সেইখানে সেই সাবকাস্টের কোনো প্রতিনিধি ধরে বা গ্রাম ধরে তাদের কি কি কালচার সেইগুলোকে যদি আমরা নোট করতে পারি, সেটা একটা খুব ভালো সাজেশন। এরই সঙ্গে বলেছেন যে জেলায় সব গোষ্ঠীর প্রতিনিধিদেরকে রাখতে হবে। আমরা এই বিষয়গুলো একেবারে মাথাতে রেখেছি। এরই সঙ্গে আরেকজন দিয়েছেন কিন্তু কোনো নাম লেখেননি বা কোনো জেলার নাম লেখেননি, উনি লিখছেন কোনো এক আমাদের সহযোদ্ধা লিখছেন প্রত্যেক জেলা বা সম্পাদক বা সভাপতির কাছে নিবেদন, প্রত্যেক জেলা কমিটির সম্পাদকীয় প্রতিবেদন প্রিন্ট করে অতি অবশ্যই সেন্ট্রাল কমিটির কাছে জমা দেবেন। তো যাই হোক, ইনি নিশ্চয়ই আমাদের একেবারে সক্রিয় কর্মচারী, হয়তো উনি ডিসক্রিপেন্সি দেখেছিলেন, আপনারা এটাকে বিবেচনার সঙ্গে আপনারা দেখবেন। এছাড়া মেদিনীপুর ডিস্ট্রিক্ট ব্রাঞ্চের পক্ষ থেকে সাজেশন এসছে যে আমাদের আন্দোলনের মূল ভিত্তি হচ্ছে SC/ST আইডেন্টিফিকেশন অ্যাক্ট 1994 এবং RTI রুলস অ্যান্ড প্রসেস। এই নিয়ে যদি সেন্ট্রালি বা ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি কোনো ওয়ার্কশপ করা যায় তাহলে আমরা যেন ভেবে দেখি। তো এই মঞ্চ থেকে আমি এইটুকু আশ্বস্ত করছি যে আগামী 1 মাসের মধ্যে অ্যাটলিস্ট ভার্চুয়ালি আমরা যারা সেন্ট্রাল কমিটিতে এলাম আমাদের সাথে আমরা উকিলকে সঙ্গে নিয়ে এই SC/ST আইডেন্টিফিকেশন অ্যাক্ট এই জিনিসটাতে কি আছে এবং এই RTI রুলস অ্যান্ড প্রসেস এইগুলো কি আছে, এগুলো আমরা নিজেদের মধ্যে আলোচনা করে যতগুলো ডকুমেন্টস আছে আমরা প্রত্যেকেই নিজেদের কাছে রাখবো এবং প্রত্যেকটা জেলা শাখা যেগুলো আছে সেগুলোতে আমরা দেবো। তো এই বিষয়গুলো মোটামুটি আমাদের কাছে ছিল। তো এছাড়া আরও যে জাতীয় সাজেশনগুলো এসছে এগুলো মোটামুটি সেই ঘুরে ফিরে একই টাইপের সাজেশন আছে, তাও একটু ডিফারেন্ট যে সাজেশন বিভিন্ন আমাদের কমিউনিটির পক্ষ থেকে। যেমন লক্ষ্মীনারায়ণ সিং সর্দার ইনি বলেছিলেন যে আমরা একই সাথে যে SDOর কাছে, DM এর কাছে বা বিওকাম DWর আধিকারিকের কাছে যাচ্ছি। তো এরই সঙ্গে সঙ্গে যদি আমরা BLRO অফিসে যদি ডেপুটেশন দিই, কারণ এইখান থেকে তো বিভিন্ন জমির দলিল বা ইত্যাদি জমি সংক্রান্ত ল্যান্ড সংক্রান্ত বিভিন্ন কাজ হয়। তো এনাদেরকে যদি এটা বলি যে কোনো একটা জেনারেল ক্যাটাগরির হঠাৎ করে দুম করে আপনাকে কিছু বললো বা আপনাকে প্রেসার ক্রিয়েট করলো যে না আমাকে কোনো একটা ST সাবকাস্ট একটা কিছু লিখে দিয়ে জমি দিতে হবে, এইটা যেন একেবারেই না করেন বা আমাদের পক্ষ থেকে যেন একেবারে হুঁশিয়ারি দেওয়া হয়, এইরকম একটা সাজেশন আছে।
এছাড়া বাদ বাকি যে সাজেশনগুলো এগুলো মোটামুটি একই রকমের সাজেশন। এছাড়া এই বিষয়টাই আরেকজন বলেছেন যে আরটিআই রুল নিয়ে আলোচনা চেয়েছেন, এবং মানে পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকেও সেটা বলছিলেন যে কালচারাল কমিটির যদি একটা কমিটি গঠন করা হয়। আপনাদেরকে আরেকবার অনুরোধ, আপনাদের এই 29 নম্বর যে পয়েন্টটা আছে, 29 নম্বর পয়েন্টে দেখবেন একেবারে এইখানে উল্লেখ করে দেওয়া আছে যে আমরা এই ইভেন্টস অ্যান্ড কালচারাল কমিটিটাকে কিভাবে আমরা মেনটেন করতে চাইছি। এখানে হালকা করে কিন্তু বলা আছে যে এই কমিটি মূলত বাৎসরিক সম্মেলনে গান, নাচ, আবৃত্তি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রোগ্রাম শিডিউল করবেন। এইগুলোর সঙ্গে সঙ্গে এই কমিটি কখনো কখনো 40টা সাবকাস্টের কৃষ্টি এবং কালচার জানার জন্য অনুসন্ধান করবেন, এবং ভিজিলেন্স রিপোর্ট তৈরি করতে ব্লক কমিটির সঙ্গে একযোগে কাজ করবেন। ফেক এসটি সার্টিফিকেটধারীরা সত্যি আদিবাসী কালচার বহন করছে কিনা তাও পরীক্ষা করবেন এবং সেন্ট্রাল কমিটিকে জানাবেন। তো এই জাতীয় বিষয়গুলো আমরা মানে অলরেডি যে আমাদের গঠনতন্ত্র বা বাই-ল যে এখানে আছে আমরা মেনশন করেছি, তো সেইগুলো আপনারা একটু দেখে নেবেন। আর বিভিন্ন এই নর্থ 24 পরগনা থেকে যেটা বলা হয়েছে যে সন্দেশখালিতে বেশি করে নজর দেওয়া উচিত, কারণ ওনাদের ওইখান থেকে যে সুকুমার মাহাতোর বিষয়টা যেটা উঠে আসছে, সন্দেশখালী 123 কনস্টিটিউশন থেকে আদিবাসীদের জন্য সংরক্ষিত তালিকায় আমাদের অ্যাসোসিয়েশন পক্ষ থেকে আমরা মনে করছি বা আমাদের কাছে সেই রকম ডকুমেন্টসই আছে যে উনি নন এসটি একজন আদিবাসী হয়ে এসটি সার্টিফিকেট বার করেছেন এবং ভোটে দাঁড়িয়ে এখন উনি বর্তমানে এমএলএ। তো ওইটার জন্যই ওনার মানে সেইখান থেকেই বলেছে যে আমরা যাতে বিষয়টিকে দেখি। তো বিষয়টি শুধুমাত্র নর্থ 24 পরগনা বা মালদা ইত্যাদি নয়, আপনারা বিষয়টিকে যদি আরেকটু গুরুত্ব সহকারে বা মাইনুটলি যদি দেখেন, এই পশ্চিমবঙ্গের সাথে এই বাংলাদেশ যেখানে যেখানে যুক্ত যতখানি বর্ডার এরিয়া, এই বর্ডার এরিয়াতে হচ্ছে গোলমাল। বর্ডার এরিয়াতে যারা মানে বাংলাদেশ থেকে যারা এসেছেন তাদের অনেকেই এই জিনিসটা করেছেন। আজ থেকে 20 বছর আগে তারা কি করতেন, এসসি সার্টিফিকেট বার করতেন, তারপরে বিভিন্ন চাকরি টাকরি ইত্যাদি দেখতেন। এখন ওনাদের কাছে সহজ বিষয় হয়ে দাঁড়িয়েছে এসটি সার্টিফিকেট, কারণ এসটিদের হয়ে বলার কেউ নেই। আমি কালকে যে বিষয়টা বলছিলাম, আমাদেরকেই উঠে দাঁড়িয়ে বলতে হবে। সাউথ 24 পরগনা থেকেও একই রকম বিপনদার খুব সুন্দর বিভিন্ন আলোচনা শুনলাম, সুশীল মুর্মু গঙ্কেরও খুব সুন্দর আলোচনা শুনলাম, অ্যালবার্ট সরেন বাবু সুদূর বাংলাদেশ থেকে এসেছেন, আমাদের খুব ভালো লেগেছে। এবং এটাও একটা মানে আনন্দে বয়ে না গেলেও অনেকে বলছে যে আনন্দে বয়ে যাবে না, অতি অবশ্যই অ্যাটলিস্ট মানে রাজ্য সম্পাদক হিসাবে আমি অতি অবশ্যই জানি যে যুদ্ধ এখন জাস্ট মানে শুরু হয়েছে, আনন্দের কোনো জায়গায় নেই। কিন্তু এই যে আমরা ভারতবর্ষ থেকে ছাড়িয়ে আমাদের পড়শি মানে বিদেশেও যে আমরা আমাদের একটা ছাপ রাখতে পেরেছি, বাংলাদেশ থেকেও যে একজন এসেছেন, অ্যালবার্ট সরেনকে আরেকবার আড়ি সারহাও আমাদের পশ্চিমবঙ্গের পক্ষ থেকে, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে এবং সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে আপনি এখানে এসেছেন, ওনার জন্য একটু হাততালি। উনি একেবারে বিদেশ থেকে একদম অত দূর থেকে এখানে এসেছেন। তো এরই সঙ্গে সঙ্গে বিভিন্ন জনের বক্তব্য আমাদের মন ছুঁয়ে গেছে, আমরা এটা মনে করে এখান থেকে যাব। এবং আপনাদের যারা এখানে এসে উপস্থিত আছেন প্রত্যেকটা সহযোদ্ধাকে বলছি যে যারা ভুল করে তাদের কিছু মানে যারা কাজ করে তাদের কিছু ভুলভ্রান্তি, কিছু ত্রুটি বিচ্যুতি থাকে, তো সেইগুলো আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। কারণ মানে জ্ঞানত অজ্ঞানত আমাদের বিভিন্ন ভুল হয়েছে, ওটা আমি এই মঞ্চ থেকেই স্বীকার করছি। আমিও সর্বপ্রথম একজন পশ্চিম বর্ধমান জেলা শাখার সদস্য, ঠিক আছে, দুর্গাপুর ব্লকের একজন সদস্য, তারপরে হচ্ছি আমি সেন্ট্রাল কমিটির একজন মেম্বার এবং তারই সঙ্গে সঙ্গে আমি রাজ্য সম্পাদক। তো আমি এই পশ্চিম বর্ধমান জেলা শাখার পক্ষ থেকে যা কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন।
এবং এই ভুলভ্রান্তিগুলো বুকের মধ্যে না ধরে রেখে আমরা এইখান থেকে কতখানি শিখলাম বা শেখার কি কি আছে এইগুলো নিয়ে আমরা যেহেতু ফেক এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একজোট হয়েছি। এটা তো কোনো একজন আদিবাসী ভাই কি ভুল করবে তার বিরুদ্ধে রাগ আক্রোশ করব বা এই বিষয়ে তো আমরা একজোট হইনি। আমরা কিন্তু একটা বিষয়ে একজোট হয়েছি, ওটা হলো ফেক এসটি সার্টিফিকেট। ফেক এসটি সার্টিফিকেট ধারীরা তো এখনই হঠাৎ করে উধাও হয়ে যায়নি। আমাদের লড়াই এই শুরু হয়েছে। আজ এই মঞ্চ থেকে চিৎকার করে বলছি যে হ্যাঁ, ফেক এসটি সার্টিফিকেট ধারীরা আছে। শাসক পক্ষ থেকে যারা বলছিলেন যে কোথায় ফেক 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 এসটি সার্টিফিকেট আছে, আপনারা শুনুন। মাননীয়া দিদি, আপনি আমাদের কাতর আরতি শুনুন। ফেক এসটি সার্টিফিকেট ধারীরা আছে, আপনারা বন্দোবস্ত নিন, ব্যবস্থা নিন। না হলে এই যে আক্রোশ, এই যে জনরোষ যেটা তৈরি হচ্ছে, এটা কিন্তু আপনি সামলাতে পারবেন না। আমরা কিন্তু তিলকা মাঝির বংশধর, আমরা কিন্তু ফুলজানুর বংশধর, আমরা গঙ্গানারায়ণ সিংয়ের বংশধর, আমরা বিরসা মুন্ডার বংশধর। আমরা যদি একবার খেপে যাই তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। আমরা এইখান থেকে হুঁশিয়ারি জানাচ্ছি, আপনারা কিন্তু সাবধান। আমরা একজোট হচ্ছি, একজোট হয়ে লড়ব এই আশা নিয়ে, এই কামনা নিয়ে। আপনাদেরকে আর একবার আডি আডি সারহাও চালকাতে এবং অভিবাদন জানিয়ে আমার এই জয় ভাষণ এখানেই সমাপ্ত করছি। সালাম জোহার।